নমস্কার, আমি অমিত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, তাই আমি আপনাদের অনুরোধ করব বাংলাদেশ থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের অনেকটা হেল্প হতে পারে এই ভিডিওটা থেকে। ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে কেউ ভারতবর্ষে আসে তারা কি ভারতীয় নাগরিকত্ব পাবে কিনা। দেখুন, এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে কেউ খালি মানে অযথা ভারতবর্ষে এসে যদি তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু হবে না। অনেকেই বলছেন যদি আমরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সিএএ যে একটা আছে সেখানে যদি নাগরিকত্বের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো কিনা। তার উত্তর হচ্ছে না। এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশ থেকে আসেন, তারা যদি এসে এখন সিএ এর জন্য অ্যাপ্লাই করেন, আপনারা কিন্তু নাগরিকত্ব পাবেন না। সিএএ মানে এই অ্যাক্টে যেটা বলা আছে সেটা হচ্ছে 2014 সালে 31শে ডিসেম্বরের ভিতরে যারা বাংলাদেশ থেকে এসছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, তাছাড়া শিখ, পার্সি যদি এরকম কেউ হয়ে থাকে তারা ভারতীয় সিএ অ্যাক্টের আন্ডারে পড়বে, তারা হচ্ছে গিয়ে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এই মুহূর্তে আসলে আপনারা কি করতে পারেন, মানে এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশ থেকে তারা চায় ভারতবর্ষে এসে এখানে এসে থাকবে, সেই ক্ষেত্রে কি পথ আছে। আপনারা যদি কেউ বাংলাদেশ থেকে ভারতে আসেন, আপনাদের যে কোনো একটা বৈধ ভিসাতে ভারতে আসতে হবে। ভারতে আসার পরে আপনাদেরকে ভারতে আসার পরে আপনাদেরকে এফআরওতে এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এলটিভি ভিসা হচ্ছে লং টাইম ভিসা, সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে এসে মানে বাংলাদেশ থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ভারতে আসার পরে আপনাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। এবং সেটা অ্যাপ্লাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, মানে সেটা যদি আপনি চাইলেই যে অ্যাপ্লাই করতে পারবেন সেরকমটা কিন্তু নয়। একমাত্র তারাই পারবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ যারা রয়েছে তারাই কিন্তু এই ভিসার জন্য এলিজেবল হবে, মানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হবে। এবারে সেই ভিসা অ্যাপ্লাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো কিরকম? ক্রাইটেরিয়া হচ্ছে, যদি কোনো ব্যক্তি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি যদি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ভারতবর্ষে আসে, যে কোনো ভিসাতে যদি আসে, তারা যদি আসার পরে এইখানটায় যদি তারা এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করে, মানে লং টাইম ভিসার জন্য যদি অ্যাপ্লাই করে, তাদের কজ দেখাতে হবে আপনি কেন এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। হতে পারে আপনি কোনো ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষে এসে আপনারা চাইছেন এলটিভি ভিসা, মানে ভারতবর্ষে লং টাইম ভিসা চাইছেন। সেই ক্ষেত্রে এলটিভি ভিসা কিন্তু ইস্যু করতে পারে 1 বছর থেকে 5 বছর, মানে 1 বছর থেকে 5 বছরের মতো আপনাকে ইস্যু করতে পারে। হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সর্বোচ্চ, এরকম আপনাকে ইস্যু করতে পারে। এবারে সেইটা ইস্যু করার জন্য দায়িত্ব কিন্তু এফআরও নেবে। মানে আপনি যে অ্যাপ্লাই করলেন পেয়ে গেলেন সেরকমটা কিন্তু নয়। আপনি অ্যাপ্লাই করছেন, কেন অ্যাপ্লাই করছেন এবং তার কারণ কি। আপনি তো নিশ্চয়ই কোনো কারণের জন্য ভারতবর্ষে এসে এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। আপনি বলছেন যে আমি এখন সাপোজ আপনি বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশ থেকে এসে এখন এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। আপনি করলে যে এলটিভি ভিসা পেয়ে যাবেন সেরকমটা কিন্তু নয়। আপনাকে সেখানে ডিক্লারেশন দিতে হবে যে আপনি কেন এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। আপনি কি বাংলাদেশে কোনো রকম ধর্মীয় কারণের জন্য নিপীড়িত হয়ে এসছেন ভারতবর্ষে, সেই জন্য কি আপনি চাইছেন এখানটা এসে লং টাইম ভিসা। এছাড়া কিছু ক্ষেত্রে এরকম হয় যাদের আত্মীয় স্বজন এখানে থাকবে, সেই ক্ষেত্রেও কিন্তু এলটিভি ভিসা অ্যাপ্লাই করা যায়। সেই ক্ষেত্রে অবশ্যই যারা এলটিভি ভিসা অ্যাপ্লাই করবেন, আপনারা যে এলটিভি ভিসা যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে। আপনি যে এখানটায় এসে এলটিভি ভিসা করবেন, এলটিভি ভিসা পেয়ে গেলে আপনি তো কারো আন্ডারে থাকবেন বা কারোর কাছে থাকবেন। আপনাকে অবশ্যই ভারত সরকার একটা বৈধতা দেবে, এখানে এলটিভি ভিসা দেবে, কিন্তু আপনি থাকবেন কার কাছে, আপনি খাবেন কি? ভারত সরকার তো আপনাকে খাওয়াবে না বা আপনাকে থাকতে দেবে না। সেই জন্য আপনাকে কারোর আন্ডারে থাকতে হবে বা কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। তার কিন্তু ফুল ডিটেলস এখানে দিতে হবে। মানে সাপোজ আপনি যদি বাংলাদেশ থেকে এখানে আসেন, ভারতবর্ষে যদি আসেন, এখানে এসে কার কাছে আপনি থাকবেন তার কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে, আপনি কার কাছে থাকবেন। এবং সেই ব্যক্তির কিন্তু আপনার ফুল রেসপন্সিবিলিটি নিতে হবে। মানে আপনি যদি এখানে আসেন, ভারতবর্ষে আসেন, যদি ভারতবর্ষে এসে কখনো যদি কোনো রকম ধরুন কথায় একটা খারাপ কাজ করে আপনি আবার বাংলাদেশে চলে গেলেন, সেই ক্ষেত্রে কে দায়ী হবে? সেই ক্ষেত্রে আপনার একজন গ্যারান্টার লাগবে, গ্যারান্টার বলতে পারেন, অথবা মানে একজন লাগবে যে আপনার গ্যারান্টি নেবে। যদি আপনি এখানে এসে যদি কোনো রকম খারাপ কাজ করে বাংলাদেশে চলে যান, সেই ক্ষেত্রে সেই ভারতীয় ব্যক্তিকে কিন্তু সাজা ভোগ করতে হতে পারে। সেই ক্ষেত্রে একটা কথা বলি, এলটিভি ভিসা যদি কেউ করতে চান, ধরুন আপনারা কেউ মেডিকেল ভিসায় ভারতবর্ষে আসলেন, আসার পরে এই মুহূর্তে যদি আসেন, আসার পরে ভিসা থাকাকালীন, ভিসা কিন্তু হয়ে গেলে হবে না। আমি কিন্তু একটা কথা আবারও বলছি, ভিসা থাকাকালীন, আপনার বৈধ ভিসা থাকাকালীন আপনাকে এলটিভির জন্য অ্যাপ্লাই করতে হবে। এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এফআরওতে গিয়ে, অথবা অনলাইনেও করতে পারেন। আমাদের কলকাতায় এক্সাইড মোড়ের ওখানে একটা মানে এফআরও আছে, সেখানটায় গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবারে অ্যাপ্লাই করার পরে আপনাকে সেখানটায় ফুল ডিটেলস দিতে হবে, আপনি কেন এলটিভি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, তার কারণ কি। সেখানে হতে পারে আপনি ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে থাকতে দিয়েছেন, আপনি বাংলাদেশে যেতে চাইছেন না, সেটার ফুল ডিটেলস আপনাকে দিতে হবে এবং সেটা আপনাকে লিখিত দিতে হতে পারে, অথবা ওখানে গিয়ে বলতেও হতে পারে
তারপরে তারা সেটা মানে গ্যারান্টেড করবে কিনা, মানে তারা সেটা আগে বৈধতা দেবে কিনা সেটা তাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনাকে বোঝাতে হবে, তার জন্য আপনাকে কিন্তু প্রমাণ করাতে হবে আপনি যে আপনি যে হিন্দু এবং আপনি যে বৈধ ভিসাতে আছেন, ভারতবর্ষে এই মুহূর্তে বৈধ ভিসাতে আছেন এবং আপনি যার বাড়িতে আছেন, যার আশ্রয় আপনি থাকবেন, সেই ক্ষেত্রে তার ফুল ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এবং যার আশ্রয় থাকবেন আপনাকে তাকেও নিয়ে যেতে হতে পারে, অথবা তার ফুল ডিটেলসও কিন্তু আপনাকে দিতে হতে পারে। যারা 2014 সালে 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছেন তারাই একমাত্র কিন্তু CAA তার জন্য অ্যাপ্লাই করতে পারে, ভারতীয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু 2014 সালে 31শে ডিসেম্বরের পরে যারা ভারতবর্ষে এসছেন তারা কিন্তু আর CAA এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে কেউ এখন আসে, এই মুহূর্তে আসলে তারা কিন্তু একমাত্র পারবে এই ভারতবর্ষে আসার পরে, মানে বৈধ ভিসাতে, বাংলাদেশ থেকে যে কোনো একটা বৈধ ভিসাতে তাদের ভারতে আসতে হবে। ভারতে আসার পরে তাদেরকে এখানে LTV ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই LTV ভিসা কিন্তু বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ভারতবর্ষে আসার পরে আপনাকে কিন্তু LTV ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর সেই LTV ভিসা অ্যাপ্লাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনি তো চাইলেই LTV ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, তার নির্দিষ্ট কোনো কারণ আছে। সেই ক্ষেত্রে হতে পারে আপনি এখানটায় কেউ বিয়ে করেছেন, সেই ক্ষেত্রে বিয়ের জন্য আপনি LTV ভিসা পেতে পারেন, অথবা কারোর আত্মীয় আছে বাংলাদেশ থেকে, আপনি নিপীড়ন নির্যাতিত হয়ে ভারতবর্ষে এসেছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে LTV ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবারে আপনি যে বাংলাদেশে নির্যাতিত হয়েছেন বা নির্যাতন হয়েছেন, সংখ্যালঘু হিসাবে আপনি যে ওখানটায় নির্যাতিত হয়েছেন, তার কিন্তু ফুল ডিটেলস আপনাকে দিতে হবে এবং তার প্রমাণ আপনাকে দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশ থেকে কেন ভারতবর্ষে এসে লং টার্ম ভিসার জন্য এখানে অ্যাপ্লাই করতে চাইছেন, LTV ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। LTV ভিসা কিন্তু চাইলেই আপনি যে পেয়ে যাবেন সেরকমটা নয়, তার জন্য কিন্তু অনেক জায়গা থেকে আপনাকে থানা থেকে অথবা বিভিন্ন মন্ত্রণালয় থেকে অথবা বিভিন্ন একটা জায়গা থেকে মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনার উপরে কিন্তু তদন্ত হতে পারে যে আপনি যে LTV ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেটা ঠিক কিনা। তারা যাচাই করে দেখবে, তারপরে যদি তাদের মনে হয় সেই ক্ষেত্রে আপনি 1 থেকে 5 বছরের মতো LTV ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এবারে আরো একটা কথা আছে, অনেকেই কমেন্টস করেন যে দাদা আমি হচ্ছে গিয়ে ভারতবর্ষে এসেছি 2014 সালের পরে, সেই ক্ষেত্রে আমার ভিসা এক্সপায়ার করে গেছে, আমি এখনো ভারতবর্ষে আছি, তো এখন আমি কি করে ভারতীয় নাগরিকত্ব পাবো? দেখুন, ভারতীয় নাগরিকত্বটা পরের বিষয়। ভারতীয় নাগরিকত্ব আপনি কিভাবে পাবেন সেটা অবশ্যই ভারত সরকার জানবে। কিন্তু আপনাকে তাহলে কি করতে হবে, যেহেতু আপনি ভারতবর্ষে এখন আছেন অবৈধভাবে, মানে আপনার ভিসা এক্সপায়ার করে গেছে, তারপরেও আপনি ভারতবর্ষে রয়েছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ইমিডিয়েটলি আপনার যে FRR রয়েছে, আপনি যেখানেই থাকবেন না কেন, যদি কলকাতায় কেউ থাকেন সেক্ষেত্রে আমাদের কলকাতায় এক্সাইড মোড়ে যে FRR আছে সেখানটায় গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। সেখানটায় গিয়ে যোগাযোগ করলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণের ফাইন হতে পারে। এবারে সেই ফাইনটা কিরকম হবে? এবারে দেখা গেছে অনেকে মেডিকেল ভিসায় ভারতবর্ষে এসছে, সেই ক্ষেত্রে কারোর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বা বেশ কিছুদিন তাদের ওভারস্টে হয়ে গেছে, মানে তার ভিসা শেষ হয়ে গেছে, তারপরও সে ভারতবর্ষে আসে, সেই ক্ষেত্রে তার মেডিকেল ভিসা এসে ডাক্তার দেখাতে এসে, সেই ক্ষেত্রে একটা মানবিক ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় কম হচ্ছে গিয়ে তার ফাইন হতে পারে। আবার কেউ আছে যে মানে ভিসা শেষ হয়ে গেছে তারপরও ভারতবর্ষে আসে, মানে কোনো কাজ ছাড়াই, সেই ক্ষেত্রে কোনো প্রমাণ করতে সে পারেনি সে কেন ভারতবর্ষে এতদিন থেকে গেছে, ভিসা শেষ হয়ে গেছে তারপরেও কেন সে ভারতবর্ষে থেকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফাইনের অ্যামাউন্ট কিন্তু অনেক বড়, বেশিও হতে পারে। সেটা আমি বলতে পারবো না কত টাকা ফাইন হবে, সেটা ভারত সরকার ঠিক করবে যে আপনার ফাইন কত টাকা হবে। সেই ক্ষেত্রে যদি আপনি লিগ্যাল কারণ দেখাতে পারেন যে আপনার কেন এতদিন ওভারস্টে করেছেন, সেই ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে থাকে, ভারত সরকার কিন্তু অনেক সময় দেখা গেছে যে কমের ভিতরেও সেটা ফাইন করে দেয়, কিন্তু ফাইন হবে এইটুখানি ধরা বাঁধা, কারণ আপনি যেহেতু একটা আইন অমান্য করেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, যারা ভিসা এক্সপায়ার করে গেছে তারপরে যারা ভারতবর্ষে আছেন, সেই ক্ষেত্রে আপনাদের এখনই গিয়ে আপনাদের উচিত FROর সাথে কথা বলা, সেখান থেকে আপনাদের যথাযথ যে আপনাদের গাইড করবে FRO থেকে, সেটা গাইডটা নিয়ে আপনাদেরকে একটা এক্সিট পারমিট তারা করে দেবে। আপনার যে ফাইনটা হবে সেই ফাইনটা নিয়ে তারা একটা এক্সিট পারমিট করে দেবে। সেই এক্সিট পারমিট নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের দেশে, বাংলাদেশে গিয়ে আপনি তো নিশ্চয়ই বাংলাদেশে যাওয়ার পরে আবার যদি ভারতের ভিসা লাগান আপনি তো পাবেন না, কারণ আপনি অবশ্যই একটা অলরেডি ভারতবর্ষের একটা আইন অমান্য করেছেন। সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে গিয়ে আবার ভারতের ভিসা লাগাতে চান, হয়তোবা নাও পেতে পারেন, তবে কিছুদিন যদি আপনি ওয়েট করেন তারপরে হয়তো ভিসা পেতে পারেন। সেই ক্ষেত্রে যদি আপনি ভিসা আবার ভারতবর্ষে পান, সেই ভিসা নিয়ে ভারতে আপনাকে আসতে হবে, আবার সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে এসে আপনাকে কজেস দেখাতে হবে আপনি কেন ভারতবর্ষে এসে LTVর জন্য অ্যাপ্লাই করছেন। এই হচ্ছে প্রসেস। আর একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে কি বিয়ে। যদি কেউ বাংলাদেশ থেকে ভারতে বিয়ে করেন, সেই সুবাদে ভারতবর্ষে যদি আপনি আসার পরে আপনি X1 ভিসাতে বা এন্ট্রি ভিসাতে থাকবেন, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, তারপরে গিয়ে আপনি ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা একটা প্রসেস রয়েছে, সেই নিয়ে আমি আগেও অনেক ভিডিওতে কথা বলেছি আপনাদের সাথে। তো আজকে আমার মনে হচ্ছে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার, কারণ অনেকেই আছেন যারা কমেন্টস করেন যে ভারতবর্ষে এই মুহূর্তে যদি আমরা যাই
বাংলাদেশ থেকে, তাহলে কি আমরা গিয়ে সেখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? দেখুন, নাগরিকত্বের জন্য আসলে যে অ্যাপ্লাই করতে পারবেন সেরকমটা নয়, আপনাকে এখানে আগে থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি থাকবেন কিভাবে? সেই ক্ষেত্রে আপনারা যদি হতে পারে আপনার কোনো প্রবলেম হচ্ছে বাংলাদেশে, সেই প্রবলেমটা আপনি দেখালেন ভারতবর্ষে যে আমি এরকম সংখ্যালঘু, আমার সেখানটায় কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আপনাকে দেখাতে হবে। সেই প্রবলেমটা দেখাতে হবে। ধরুন সাপোজ দ্যাট বাংলাদেশের কারোর ঘর বাড়ি সেখানটায় হয়তো বা কোনো রকম ধার্মিক কারণের জন্য তার ঘর বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, আগুন লেগে গেছে, পুড়ে গেছে, ভেঙে দিয়েছে, সেটা আপনি থানায় গিয়ে অভিযোগ করেছেন, সেই অভিযোগের পত্রটা আপনি নিয়ে আসলেন, বা আপনার কোনো নিউজ পেপারে আপনার কোনো আপনার উপরে যে বাংলাদেশে অত্যাচার হয়েছে তার যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেই নিউজ পেপারটা আপনি নিয়ে আসলেন, অথবা থানায় গিয়ে জিডি করলেন, সেই জিডি পেপারটা আপনি নিয়ে আসলেন যে আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি সেই কারণে ভারতবর্ষে এখন এলডিভি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইছি। সেটা ডিপেন্ড অন ভারত সরকার। আপনাকে কজ দেখাতে হবে আপনি কেন এলডিভির জন্য অ্যাপ্লাই করছেন। তারপরে আপনি যার কাছে থাকবেন তারও ডিক্লারেশন লাগবে যে আপনার সে ফুল দায়বদ্ধতা আপনার সে নেবে। মানে আপনি যদি বাংলাদেশ থেকে ভারতবর্ষে থাকেন, যার কাছে থাকবেন তার ফুল দায়বদ্ধতা নেবে আপনার। মানে আপনি যদি কোনো খারাপ কাজ করে এই ভারত থেকে আবার চলে যান, সেক্ষেত্রে যদি আপনাকে ধরতে না পারে তাহলে অবশ্যই ধরবে সেই লোকটাকে, মানে আপনি যার আন্ডারে থাকবেন সেই লোকটা তার পুরো দায়বদ্ধতা নেবে। এরকম হচ্ছে একটা ব্যাপার। আর এই কথাগুলো আমি কেন বলছি, কারণ আমাদের ভারতে অনেক বিশেষজ্ঞরা এই ধরনের ভিডিও বানাচ্ছে, সেখান থেকে অনেক আমি নিউজ পাচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এবং ভারতীয় সিস্টেমে যেটা বলা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো বি কেয়ারফুল। যারা মনে করছেন যে ভারতবর্ষে এখন চলে যাব, গিয়ে ওখানে গিয়ে অবৈধভাবে থাকবো, বি কেয়ারফুল। আপনাদের কিন্তু মানে খুবই প্রবলেম হতে পারে, হতে পারে না, আপনাদের প্রবলেম হবে। কারণ এই মুহূর্তে ভারতে কিন্তু খুঁজে খুঁজে বার করা হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী অথবা অবৈধভাবে ভারতবর্ষে এখনো রয়েছে, তাদের উপরে কিন্তু কঠিন ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। আপনি যদি এখানে ভারতে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সিস্টেম মেনে, ল মেনে, এবং গভর্নমেন্ট যেটা বলছে, ভারত সরকার যেটা বলছে সেটা মেনে থাকতে হবে। আপনি যে চাইলেই থাকতে পারবেন সেরকমটা নয়। আর তাছাড়া আপনারা হচ্ছেন কি বাংলাদেশি, যারা বাংলাদেশ থেকে দেখছেন এই মুহূর্তে, আমি সেই জন্য বাংলাদেশটা উল্লেখ করছি, যদিও এখানে বলা আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা আসবে। যদিও আমার ভিডিও বাংলাদেশ থেকে বেশি দেখেন, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ বলছি। বাংলাদেশ থেকে কেন আপনারা আসবেন? আপনাদের দেশ হচ্ছে বাংলাদেশ। সেখান থেকে তারপরে যদি আপনারা নিপীড়ন বা কোনো কারণের জন্য আপনি বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন, কেন? তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপরে যদি ভারত সরকার সেটা মনে করে, বা এফআরও যদি মনে করে যে আপনাকে এলডিভি দেওয়া প্রযোজ্য বা আপনাকে দেওয়া উচিত, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এলডিভি দেবে। এলডিভি মানে লং টাইম ভিসা, এলডিভি। তো এই হচ্ছে গিয়ে প্রসেসটা। তো বি কেয়ারফুল। যারা চাইছেন ভারতবর্ষে আসবেন, মানে হট করেই একটা ওই আগেকার মতো যদি ভেবে থাকেন, অনেকেই আছে যারা আগে এরকম ভাবতো যে বাংলাদেশ থেকে চলে যাবো, ভারতে গিয়ে অবৈধভাবে সেখানকার ডকুমেন্টস তৈরি করে নেবো, তারপরে ভারতবর্ষে থাকবো, আমাকে কেউ ধরতে পারবে না। এটা একেবারে ভুল। আপনারা চাইলে পারবেন না। আপনাকে সিস্টেম মেনে চলতে হবে। ভারত সরকার সবার জন্য রয়েছে। এবারে সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ল মেনে এবং ভারত সরকারের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া মেনে আপনাকে সেটা ফলো করতে হবে। তারপরে যদি আপনি এলিজেবল হন, তারপরে যদি আপনি সেই তার ভিতরে যদি পড়েন, তাহলেই আপনি পাবেন। এবারে এটা কিন্তু নাগরিকত্ব নয়, এটা হচ্ছে ভারতে থাকার পারমিশন। তারপরে নাগরিকত্বের ব্যাপারটা কি হবে সেটা পরের বিষয়। আপনি আগে থাকার পারমিশন পাবেন, তারপরে আপনি থাকবেন। তারপরে যদি আপনার কোনো কেস খামারি না হয়, তারপর যদি ভারত সরকার যেগুলো বলবে সেই স্টেপ মেনে যদি আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেটা পরের বিষয়। কিন্তু এটা হচ্ছে আপনার থাকার পারমিশন। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আর অবশ্যই একটা কথা বলছি, যারা এলডিভির জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই বৈধ ভিসা থাকাকালীন করবেন। যদি ভিসা শেষ হয়ে যায়, আপনি কিন্তু আর পারবেন না। ধরুন আপনি কোনো ভিসাতে আসলেন, আসার পরে আপনার ভিসা এক্সপায়ার করে গেছে, আপনি এখন অবৈধভাবে গিয়ে যদি আপনি এলডিভির জন্য অ্যাপ্লাই করতে যান, তাহলে কিন্তু হবে না। আপনাকে বৈধ ভিসায় ভারতে থাকতে হবে, তখন গিয়ে আপনি এলডিভির জন্য অ্যাপ্লাই করার জন্য কথা বলতে পারেন। আর সেটা কথা বলতে গেলে আপনাকে এফআরওতে কথা বলতে হবে, অথবা হচ্ছে কি এফআরও অনলাইনে গিয়ে কথা বলতে হবে। অনলাইনে গিয়ে আপনি সেখানটায় মেল করে অথবা সেখানটায় ফুল ডিটেলস দেখবেন, সেখান থেকে আপনারা করতে পারেন। এফআরও কলকাতায় কোথায় আছে? এক্সাইড মোড়ের পাশে, সেখানটায় গিয়ে আপনারা যাবেন। এফআরও হচ্ছে গিয়ে যদি কোনো বিদেশি পর্যটক বা বিদেশ থেকে যদি কেউ আসে, তাদের সহায়তা কেন্দ্র হচ্ছে এফআরও। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, সেটা এফআরও থেকে জিজ্ঞেস করবেন। সো গাইস, ভিডিওটা আশা করি আপনাদের অনেক হেল্প হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সংক্রান্ত যদি আরও অনেক ভিডিও দেখতে চান বা কিছু আপডেট পেতে চান বা নিউজ পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে বলবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলার এবং আপনাদের সাথে আমার যেটুকু তথ্য বা আমি যেটুকু জানবো সেটা শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।